আগামী লোকসভা নির্বাচনের এখনও অনেকটা সময় বাকি, কিন্তু এরই মধ্যে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো তোড়জোড় শুরু করে দিয়েছে। প্রত্যেকেই নিজ নিজ স্ট্র্যাটেজি তৈরিতে ব্যস্ত। 2014 থেকে 2029 15 বছরের সময়কাল পার করতে কেন্দ্রের বিজেপি পরিচালিত এনডিএ সরকারের এখনও কিন্তু বেশ কিছুটা সময় বাকি। এরই মধ্যে এদেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া একাধিক ঘটনা প্রমাণ দিচ্ছে, একদিকে যেমন বিরোধীরা নিজেদের ঘর গোছানোর চেষ্টা করছে, অন্যদিকে তেমন শাসক বিজেপিও আগামী লোকসভা নির্বাচনে ফের একবার জয়ের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। আর এই অবস্থাতেই প্রশ্ন হচ্ছে, ককরোচ জনতা পার্টির নামে ছাত্রদের আন্দোলন কি বিজেপি এবং কেন্দ্রকে বিড়ম্বনায় ফেলেছে? বিজেপি ও কেন্দ্র সত্যিই কি পারবে তরুণ প্রজন্মকে নিজেদের কনফিডেন্সে নিতে? বিজেপির বিকল্প কে? বর্তমানে কোনো রাজনৈতিক সত্তা আদৌ কি বিকল্প হতে পারে? বিরোধী যারা রয়েছে তারা যদি কেউ বিকল্প না হতে পারে, তবে কেন হতে পারবে না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সত্যিই কি সুপার পাওয়ারের দিকে এগোচ্ছে ভারত? আগামী সময়ে কোন সিদ্ধান্ত বিজেপির 2029-এর পথকে প্রশস্ত করতে পারে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, 2029 আসতে এখনও কিন্তু অনেকটা সময় বাকি। এতটা আগে আগামী 2029-এর লোকসভা নির্বাচনে কি হতে পারে তার বিশ্লেষণ করাটা কিন্তু কঠিন, কারণ রাজনীতিতে কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি এবং আগামীর যে চিত্রটা তৈরি হয়েছে তা নিয়ে একটা তুল্যমূল্য আলোচনা করা যেতেই পারে। এই আলোচনার সঙ্গে আপনারা কেউ সহমত হতেও পারেন, কেউ আবার নাও হতে পারেন। যুক্তিসঙ্গত যে কোনো মতামতই কিন্তু গ্রহণযোগ্য। আলোচনার শুরুতেই যে বিষয়টা আমি বলতে চাইছি তা হলো, দেখুন, বিজেপি পরিচালিত সরকার পরপর 3টি নির্বাচন জিতেছে। একটানা 15 বছর ধরে তারা শাসন চালাতে চলেছে। এই ঘটনা যে কোনো শাসক দলের বিরুদ্ধে একটা জনমত গড়ে তোলে। কোনো একটি রাজনৈতিক দলের দীর্ঘ শাসন ব্যবস্থায় অ্যান্টি গভর্নমেন্সি বা সরকার বিরোধী মনোভাব গড়ে ওঠাটা কিন্তু খুবই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু এবার যদি বলি কেন্দ্রে বিজেপি সরকারের ক্ষেত্রে সেটা হচ্ছে না, তবে তা কিন্তু সঠিক মন্তব্য হবে না। আলোচনার নিরপেক্ষতায় তাই সঠিকের পাশাপাশি বেঠিকগুলোকেও রাখাটা প্রয়োজন। সাম্প্রতিক কতগুলো ঘটনা কিন্তু কেন্দ্রকে বেশ চাপে ফেলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলনের ফলে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। ধর্মেন্দ্র প্রধানকে কিন্তু বহাল রাখার চেষ্টা করেও ছাত্রদের অনড় মনোভাবের কারণে পিছু হটতে হয়েছে কেন্দ্রকে। বিজেপির এই দীর্ঘ শাসনে এমন ঘটনা এই প্রথম এমনটা কিন্তু নয়। এর আগে 2018 সালে সাংবাদিক এবং নারীদের সাথে অশালীন আচরণের অভিযোগে #MeToo আন্দোলনের জেরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন MJ আকবর। এরপর আবার 2020 সালের কেন্দ্রের 3টি কৃষি আইনের প্রতিবাদে পাঞ্জাবের কৃষকরা আন্দোলনে নামলে সেই আন্দোলনকে সমর্থন করে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে মোদী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন হরসিমরত কৌর বাদল। তবে এই ঘটনাগুলি নিয়ে সেই সময় বিরোধীরা সোচ্চার হলেও সেভাবে কিন্তু কেন্দ্রকে বিপাকে ফেলতে পারেনি তারা। কিন্তু নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির নামে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলে ছাত্রদের আন্দোলন কিছুটা হলেও কিন্তু চাপে ফেলেছে কেন্দ্রকে। আর সে কারণে এবার ছাত্রদের সেই আন্দোলনকে হাতিয়ার করে এখন বিরোধী রাজনৈতিক দলগুলো কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানো শুরু করেছে। আসলে ভারতীয় রাজনীতিতে ছাত্র এবং যুবকদের ভূমিকা ভীষণভাবেই কিন্তু উল্লেখযোগ্য। খেয়াল করে দেখুন, কংগ্রেস পরিচালিত UPA 1 এবং UPA 2 সরকারের আমলে, মানে 2004 থেকে 2014, এই 10 বছরে 2G স্পেকট্রাম দুর্নীতি, কয়লা দুর্নীতি, কমনওয়েলথ গেমস দুর্নীতি, আদর্শ হাউজিং সোসাইটি কেলেঙ্কারির মতন একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। দুর্নীতি রোধে 2011 সালে কঠোর জনলোকপাল আইনের দাবিতে অনশনে বসেছিলেন আন্না হাজারে। সেই আন্দোলনকেও কিন্তু দেশের যুব সমাজ সমর্থন জানিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, নিট প্রশ্ন ফাঁস নিয়ে কি সেই যুব সমাজের আন্দোলনকে বুঝে উঠতে পারেনি কেন্দ্রীয় সরকার? প্রয়োজনীয় ব্যবস্থা যদি আগেই নেওয়া হতো তবে কি পরিস্থিতি এতটা ঘোলা হতো? দেখুন, আমি ককরোচ আন্দোলন নিয়ে এই এডিটার্স ডায়েরির একটি এপিসোডেই বলেছিলাম, কেন্দ্রের উচিত ছাত্রদের কনফিডেন্সে নিয়ে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজে বের করা। সেটাই বুদ্ধিমানের কাজ হবে। শেষ পর্যন্ত কিন্তু সেটাই হয়েছে।
তবে গোটা বিষয়টা যে ততদিনে একেবারে ওই কেন্দ্রের বেশ কিছুটা ক্ষতি করে দিয়েছে তা বলাই যায়। এই কথা কেন বলছি জানেন? তার কারণ হলো, দেখুন, লাগাতার আন্দোলন আর ছাত্রদের অনড় মনোভাবের কারণে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার এই ন্যারেটিভ কিন্তু তৈরি করেছে যে আন্দোলন জোরদার হলে কেন্দ্র পিছু হটতে বাধ্য। দ্বিতীয়ত, ছাত্রদের এই আন্দোলনকেই এখন বিরোধীরা হাতিয়ার করতে চাইছে ওই বিজেপির বিরুদ্ধে। দেরিতে হলেও দেশের যুব সমাজের শক্তিকে গুরুত্ব দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার একের পর এক ভিডিও বার্তায় কিন্তু তা প্রমাণ করে দিচ্ছে। ড্যামেজ কতটা হয়েছে তা অনুধাবন করা যাচ্ছে আজকের প্রজন্মের সঙ্গে আরএসএস প্রধানের বৈঠকের উদ্যোগে। আপনাদের জানিয়ে রাখি, আগামী 6ই আগস্ট মুম্বাইয়ে জেনারেশন জেড এবং আলফা প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দিল্লির যন্তর মন্তরে ককরোচ আন্দোলন চলাকালীন এই মোহন ভাগবত কিন্তু বারবার বলেছিলেন, তরুণ প্রজন্মের সঙ্গে হুকুম বা নির্দেশ নয়, বরং ভালোবাসা, যুক্তি এবং অর্থবহ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিতে হবে। আরএসএস প্রধান স্পষ্ট জানিয়েছিলেন, বর্তমান প্রজন্ম অন্ধভাবে কোনো নির্দেশ মানে না, তারা প্রশ্ন করে, তাদের মন বুঝতে পারস্পরিক বোঝাপড়া প্রয়োজন। এবার সেই মোহন ভাগবতই বর্তমান প্রজন্মের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন, যা একদিকে ছাত্র আন্দোলনের দ্বারা তৈরি হওয়া কেন্দ্রের ড্যামেজকেই ইঙ্গিত করছে, আবার অন্যদিকে মোহন ভাগবতের এই বৈঠক কেন্দ্রের পক্ষে ইতিবাচক হতে পারে বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রশ্ন হচ্ছে, সত্যিই কি ছাত্র যুবদের নিজেদের কনফিডেন্সে নিয়ে আসতে পারবে বিজেপি? কেন্দ্রের বিরুদ্ধে সরব হবার জন্য ছাত্রদের আন্দোলনকে হাতিয়ার করতে হচ্ছে কেন বিরোধীদের? 2029-এর আগে বিরোধীদের মোকাবেলায় কোন কোন পদক্ষেপ নিতে চলেছে বিজেপি পরিচালিত এনডিএ সরকার? দেখুন, ছাত্র বা যুবদের যে কোনোভাবেই উপেক্ষা করা ঠিক হবে না, দিল্লির আন্দোলন থেকে তা খুব ভালো করেই বুঝতে পেরেছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার। 2029 আসতে কিন্তু এখন অনেকটা সময় বাকি। এই সময়ের মধ্যে দেশের যুব সমাজকে কনফিডেন্সে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ কেন্দ্রকে নিতেই হবে। যারা ছাত্রদের আন্দোলনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক স্বার্থের রুটি সেঁকছেন, তাদের উদ্দেশ্যে গত 1 মাসে ভারতের সাফল্যের একটা খতিয়ান আপনাদের সামনে তুলে ধরি। তাহলে বুঝতে পারবেন দেশটা ঠিক কোন দিকে এগোচ্ছে। 10ই জুন ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, গুজরাটের ভদোদরায় প্রথম মেড ইন ইন্ডিয়া এয়ারবাস C-295 সামরিক পরিবহন বিমানটি তার প্রথম পরীক্ষামূলক উড়ান সফলভাবে সম্পন্ন করেছে। 15ই জুন ওড়িশা উপকূলের ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়েছে, যা ভারতের দেশীয় ক্ষেপণাস্ত্র উন্নয়নের কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে অত্যাধুনিক এবং দেশীয় প্রযুক্তিতে নির্মিত স্টিলথ ফ্রিগেট INS মহেন্দ্রগিরি, যা ভারতীয় নৌবাহিনীর শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে 1.78 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত 17ই জুন কথা জানিয়েছে খোদ প্রতিরক্ষা মন্ত্রক। ইন্দিরা গান্ধী পরমাণু গবেষণা কেন্দ্রে ভারত বিশ্বের প্রথম পারমাণবিক প্রক্রিয়ায় তাপভিত্তিক হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত 89 কিলোমিটার দীর্ঘ পথে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। ভারত তার মহাকাশ যাত্রায় একটি বড় মাইল ফলক অর্জন করেছে। দেশের প্রথম বেসরকারিভাবে তৈরি কক্ষপথীয় রকেট বিক্রম-1 সফলভাবে উৎক্ষেপণ করেছে। দেশের মহিলাদের সশক্তিকরণেও উল্লেখযোগ্য পদক্ষেপ। ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে প্রশিক্ষিত মহিলা ক্যাডেটদের প্রথম ব্যাচ অফিসার হিসেবে কমিশন লাভ করেছে। দেশের তরুণ প্রজন্মের কামাল। 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড 2026-এ ভারত তার সর্বকালের সেরা সাফল্য অর্জন করেছে। সেখানে দলের 4 জন সদস্য স্বর্ণপদক জিতেছেন। কলম্বিয়ায় 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড 2026-এ ভারত এক অসাধারণ সাফল্য দেখিয়েছে, যেখানে দলটির 5 জন সদস্য স্বর্ণপদক জিতেছেন।
স্বয়ংক্রিয় যন্ত্রচালিত নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে নির্মিত ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে, মেশিন গাইডেড প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম এই এক্সপ্রেসওয়ে চালু হয়েছে, যা প্রায় 40 মিনিটে লখনৌ এবং কানপুরকে সংযুক্ত করেছে। তালিকায় আরও আছে, আর এই সবটাই কিন্তু হয়েছে এই 2026 সালের জুন থেকে জুলাই মাসের মধ্যে। ভারত যে সুপার পাওয়ারের দিকে এগোচ্ছে, এই উদাহরণ কি যথেষ্ট নয়? একটি মাসের খতিয়ান যদি এটা হয়ে থাকে, তবে বিগত বছরগুলোতে এবং আগামী বছরগুলোতে ভারত কোথায় পৌঁছবে তার একটা অনুমান করাই যায়। আর এটা শুধু দেশের প্রবীণদের জন্য নয়, দেশের ছাত্র যুবদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভারত যা করছে তা আগামী প্রজন্মের জন্য। প্রশ্ন হচ্ছে, বিরোধীদের এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই। বিরোধীরা এই বিষয়গুলো জেনেও না জানার ভান করে থাকতে পারেন, কিন্তু দেশের মানুষ এসব কিছুই নজর রাখছে। দেশের তরুণ প্রজন্মের প্রতি শাসককে নমনীয় হওয়াটা প্রয়োজন রয়েছে, কিন্তু দেশের বিরোধীরা যদি আজকের প্রজন্মকে বিপথে চালনা করতে চায়, সেটাও কিন্তু বোঝার প্রয়োজন রয়েছে। কারণ দেখুন, এই মুহূর্তে দেশের বিরোধী কংগ্রেস বা তাদের ওই ইন্ডি জোটের সঙ্গে যারা যুক্ত রয়েছে, তাদের হাতে কোনো ইস্যু নেই। শুধুমাত্র ছাত্রদের উস্কে তাদের আন্দোলনের আগুনে নিজেদের রাজনৈতিক রুটি সেঁকতে চাইছে ওই বিরোধীরা। এই অবস্থায় কিন্তু অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে কেন্দ্র। তাদের সামনে এখন যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, তার মধ্যে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল যা সংসদে পাশ করাতে হবে। ছাত্রদের দাবি মেনে ইতিমধ্যেই সংসদের দুকক্ষেই পাশ হয়ে গেছে প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল। এবার কেন্দ্রের টার্গেটে রয়েছে এক দেশ এক ভোট এবং ডিলিমিটেশন ও সংবিধান সংশোধনী বিল। এই ডিলিমিটেশন বিল পাশ হলে লোকসভার আসন সংখ্যা 543 থেকে বেড়ে 850-এ পৌঁছে যাবে। আর এমনটা হলে বিরোধীদের একেবারে কোমর যে ভেঙে যাবে, সেটা কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে খেয়াল করে দেখুন, বিরোধীরা কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের বিজেপির বিকল্প তৈরিতে ব্যর্থ। একে তো তাদের যে জোট, সেই জোটের মধ্যে রয়েছে সমন্বয়ের অভাব। কংগ্রেস থেকে দূরত্ব তৈরি করেছে ডিএমকে, আম আদমি পার্টি। অন্যদিকে বিরোধীদের মধ্যে এখনো নরেন্দ্র মোদীর বিপরীতে কোনো একটা মুখ তৈরিতেও ব্যর্থ হয়েছে কিন্তু বিরোধীরা। তাদের কাছে ভিশনের থেকে দেশের মুসলিম ভোট এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এখানেই তারা পিছিয়ে পড়ছে বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ বিজেপি যে হিন্দুত্ববাদী বা জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে, সেখানে বিরোধীদের এই মুসলিম ভোটের দিকে ঝোঁকটা দেশের হিন্দুদের কিন্তু আরও এককাট্টা করে তুলছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে বিজেপির মতন ক্যাডার বেস দলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সংগঠনের যে জোর প্রয়োজন, সেখানেও কিন্তু এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে ওই বিরোধীরা। বিহারের একটি উপনির্বাচনে জিতে যদি তারা আগামী 2029-এ জয়ের স্বপ্ন দেখা শুরু করে, তবে তা অনেকটা ওই আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। ফলে আগামীতে বিজেপিকে মোকাবেলা করতে বিরোধীরা তাদের সঠিক ভিশন তৈরি করতে পারে কিনা, সর্বজন গৃহীত একটি মুখ সামনে আনতে পারে কিনা, অন্যদিকে আবার তরুণ প্রজন্মকে গুরুত্ব দিয়ে বিজেপি এবং কেন্দ্র তাদের কনফিডেন্সে আনতে পারে কিনা, সেটাও দেখার বিষয়। আজ এ পর্যন্তই। নমস্কার।